শালিনী দেবী তার 4 ছেলে, 4 বৌমা এবং 1 মেয়ে প্রীতির সঙ্গে বাস করত। শালিনী দেবী তার 4 বৌমাকে অনেক স্নেহ করত। তার 4 বৌমাও সবসময় সবাইকে খুশি রাখার জন্য সকলের মনের মতো কাজ করত। কিন্তু 4 বউয়ের 1 ননদ প্রীতি খুবই সুন্দরী হওয়ায় তার ভীষণ অহংকার ছিল। তার নিজের রূপের অহংকারে মাটিতে পা পড়ে না, সে ঘরের কোনো কাজও করে না। তার বৌদিরা সবসময় তাকে তুলোয় করে রাখত। 4 বৌমা তাদের একমাত্র ননদের ভীষণ খেয়াল রাখত। একদিন প্রীতি কলেজে যাচ্ছে এমন সময়, প্রীতি, তোর তো কম বয়স হলো না, এখন অন্তত একটু ঘরের কাজে মন দে। সারা রাত জেগে ফোন দেখিস আর সকালে উঠে কোনো রকমে স্নান করে কলেজে চলে যাস। তোকে তোর বৌদিরা ভাত মেখে পর্যন্ত খাইয়ে দেয়। তাতে কি হয়েছে মা? আমার বৌদিরা আমাকে খুব ভালোবাসে। 4 বউয়ের একমাত্র ননদ বলে কথা, তাই বৌদিরা থাকতে আমার আর কোনো কাজ শেখার দরকার নেই। নিজের ননদ আর শাশুড়ি মায়ের এমন কথা শুনে 4 বউ রান্নাঘর থেকে বেরিয়ে আসে। প্রীতি, মা কিন্তু ঠিকই বলেছে, এই তো আর কদিনের মধ্যেই তোমার কলেজের পড়াশোনা শেষ হয়ে যাবে, তারপর তো তোমাকে বিয়ে দিতে হবে। সারা জীবন কি তুমি আইবুড়ো থাকবে? হ্যাঁ, বিয়ের পর নিজের বরের দেখাশোনা করতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর গোছাতে হবে, তাই এখন থেকেই কাজগুলো শিখে নাও। আমার বিয়ে করতে বয়েই গেছে, আমি কিছুতেই বিয়ে করব না। আমার বয়সই বা কত? আর বৌদি, তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন বলো তো? আমি কি তোমাদের খুব চালাই? ছি, তুমি কি করে এমন কথা বলতে পারলে? আমরা কখনোই তোমাকে এভাবে দেখিনি। আমরা 4 যা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার বিয়ে নিয়ে ভাবাটাও আমাদের কর্তব্য। সেই জন্যই আমরা তোমাকে বিয়ে দেওয়ার কথা বললাম। আমরাও বিয়ের আগে এসব কথাই বলতাম যে বিয়ে করব না, কিন্তু দেখো সেই তো বিয়ে করতেই হলো। আর এখন আমরা 4 বউ মিলে কি সুন্দর সংসার করছি, তাই তোমার বিয়ে হলে তুমিও দেখবে অনেক পরিণত হয়ে গেছো। প্রীতি আর কিছু না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে কলেজে চলে যায়। এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। প্রীতির 4 ভাই তার জন্য বিমল নামে একটি ছেলের সম্বন্ধ দেখে। প্রীতির ফটো দেখে তাদের খুবই পছন্দ হয়। বিমল তার পরিবারের সাথে প্রীতিকে দেখতে আসে, কিন্তু প্রীতির মোটেই বিষয়টা পছন্দ হয় না। তার 4 বৌদি তাকে জোর করায় প্রীতি বিমল ও তার পরিবারের সঙ্গে দেখা করতে রাজি হয়। বিমল এবং তার পরিবার আসার ঠিক আগের মুহূর্তে, প্রীতি দেখো, আমরা 4 জনে তোমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি। তোমাকে দেখলে বিমল কিছুতেই চোখ ফেরাতেই পারবে না। তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি তো এমনিতেই সুন্দরী, আর এই হালকা মেকআপ করে তোমাকে আরো সুন্দরী দেখতে লাগছে। আজকে তোমার বিয়ের কথা পাকা হয়েই যাবে। চম্পা আর টিনা তোমার চোখটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই কথা শুনে চম্পা এবং টিনা দুজনেই খুবই খুশি হয়, কিন্তু প্রীতির নিজের সাজ কিছুতেই পছন্দ করে না। তার এরকম হালকা মেকআপ একেবারেই ভালো লাগে না, তাই সে তার 4 বৌদিকে বলে, ইস বৌদি, তোমরা আমাকে কি বাজে সাজিয়ে দিয়েছো। আমাকে মোটেই ভালো লাগছে না। এমন হালকা মেকআপ করলে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না। এখনকার ছেলেরা মেয়েদের পুরো হিরোইনের মতো ডিপ মেকআপ পছন্দ করে। তোমরা আমাকে ডিপ করে মেকআপ করে দাও, দেখবে বিমল আমাকে দেখলে চোখ ফেরাতে পারবে না। প্রীতির এই কথা তার 4 বৌদির মোটেই পছন্দ হয় না। তারা কিছুতেই নিজের ননদের মুখে ডিপ মেকআপ করতে রাজি হয় না, কিন্তু প্রীতি জোর করায় তারা প্রীতিকে বেশি বেশি করে মুখে মেকআপ করে দেয়। প্রীতি, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমাকে আগের মেকআপটাতেই বেশি ভালো লাগছিল। এই মেকআপটা দেখে বিমল কি মনে করবে আমি জানি না, কিন্তু আমার মোটেই ভালো লাগছে না, বিশ্বাস করো। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। এরকম ডিপ মেকআপে প্রীতিকে বেশি বয়স্ক মনে হচ্ছে। ওর মুখের আসল সৌন্দর্য পুরো ঢাকা পড়ে গেছে। কিছুক্ষণ পর বিমল তার পরিবারের সঙ্গে প্রীতিকে দেখতে আসে। শালিনী দেবী তার 4 বৌমাকে তাদের ননদকে ঘর থেকে নিয়ে আসার কথা বলে। 4 জন প্রীতিকে ঘর থেকে নিয়ে এসে তাকে বিমলের সামনে বসিয়ে দেয়। প্রীতির মুখে এমন চওড়া বাজে মেকআপ দেখে বিমল ভীষণ অবাক হয়ে যায়। প্রীতির মুখের দিকে তাকিয়ে সে জোরে জোরে হেসে ওঠে। এই বিষয়টা সকলেরই ভীষণ দৃষ্টিকটু বলে মনে হয়। এ বাবা, আপনাদের মেয়ে এরকম বিড়াল মাসির মতো মুখে মেকআপ করেছে কেন? কি বিচ্ছিরি দেখতে লাগছে। আমি ফটো দেখে আপনাদের মেয়েকে তো কত সুন্দর ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই ফটোটা ফটোশপ করে এডিট করা ছিল। আপনার মেয়ের এরকম মেকআপ দেখে আমার তো বিয়ের উপর থেকে ভক্তিই উঠে যাচ্ছে। এই বলে বিমল আর এক মুহূর্ত শালিনী দেবীর বাড়িতে বসতে চায় না। সে প্রীতিকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। বিমল তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়।
নিজের মেয়েকে এরকম অদ্ভুত সাজিয়ে দেওয়ার জন্য শালিনী দেবী তার 4 বৌমাকে ভীষণ বকাবকি করে। তার 4 বৌমা চুপ করে দাঁড়িয়ে থেকে তাদের শাশুড়ি মায়ের সব কটু কথা সহ্য করে, কিন্তু বৌদিদের এমন অপমান শুনে প্রীতির খুবই খারাপ লাগে। মা, তুমি প্লিজ বৌদিদের এভাবে কথা শুনিও না। আমার 4 বৌদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কিন্তু আমার ওই সাজটা একদম পছন্দ হয়নি, তাই আমি 4 জনকে আমার মুখে বেশি বেশি করে মেকআপ করে দিতে বলেছিলাম। কিন্তু কেন? তুই কেন এমন করেছিস? কারণ ওই কার্টুন বিমলটাকে আমার একদম পছন্দ না। আমি চাই আমার বর সিনেমার হিরোইনদের মতো অনেক হ্যান্ডসাম হবে, আর বিমলটা কেমন যেন নাটকু টাইপের। আচ্ছা প্রীতি, তুমি আমাদের একটা সত্যি কথা বলো তো, তুমি কি কোনো ছেলেকে নিজের জন্য আগে থেকে পছন্দ করে রেখেছো? এরকম যদি কোনো কেস থাকে তাহলে আমাদের তুমি সেটা বলতে পারো। মানুষের মানুষকে পছন্দ হতেই পারে, এতে লজ্জার কিছু নেই। প্রীতি আর চুপ করে থাকতে পারে না। সে তার কলেজের বন্ধু সাহিলের কথা তার পরিবারকে জানায়। সাহিলের সাথে প্রীতির প্রথমে কলেজে আলাপ হয়। ধীরে ধীরে তারা দুজনে একে অপরের বন্ধু হয়। কলেজ শেষ হয়ে গেলে প্রীতি এবং সাহিল বিয়ে করবে বলে ঠিক করে। সাহিলকে দেখতে খুবই সুন্দর হওয়ায় প্রীতির মন একেবারে গলে যায়। সে কিছুতেই সাহিলের দিক থেকে নিজের মন ফেরাতে পারে না। প্রীতির মুখে সাহিলের কথা শুনে তার পরিবারের সদস্যরা সাহিলের সঙ্গে দেখা করতে চায়। প্রীতি এই কথা শুনে খুবই খুশি হয় এবং সে সাহিলকে নিজেদের বাড়িতে ডাকে। উফ, আমি তো ভেবেছিলাম মা আর দাদা বৌদিরা আমার পছন্দের ছেলেকে কিছুতেই মেনে নেবে না, কিন্তু ওরা যে সাহিলের সঙ্গে দেখা করতে চেয়েছে এতেই আমি খুব হ্যাপি। সাহিলের কথা বলার একটা সমস্যা ছিল, তার প্রত্যেক কথায় শয়ের দোষ থাকে, কিন্তু প্রীতি সেই বিষয়ে তার বাড়ির লোকেদের কিছুই জানায় না। সাহিল প্রীতিদের বাড়িতে আসে। সেখানে শালিনী দেবী তার 4 ছেলে এবং 4 বৌমাকে নিয়ে বসে পড়ে। সাহিল শ করে কথা বলে। কেমন আছে শাশুড়ি মা? আমি সাহিল। সকলে সাহিলের এমন শ করে কথা বলা শুনে খুবই অবাক হয়ে যায়। এ কি সাহিল, তুমি এরকম গুন্ডাদের মতো করে শ করে কথা বলছো কেন? তোমার কি শয়ের দোষ আছে? কি মুশকিল, একটা শিক্ষিত ছেলে তার এরকম শয়ের দোষ থাকলে মানায় বলো তো? প্রীতি, তুমি আর কোনো ছেলে খুঁজে পেলে না? এর তো দাঁতের ফাঁক দিয়ে হাওয়ার মতো কথা বেরিয়ে যাচ্ছে। এই ছেলেকে তুমি লোক সমাজে পরিচয় দেবে কি করে? প্রীতি তার বৌদিদের মুখে এমন কথা শুনে খুবই রেগে যায়। তোমরা সাহিলকে এভাবে অপমান করতে পারো না। হ্যাঁ, ওর কথা বলায় শয়ের দোষ থাকতেই পারে, কিন্তু তাই বলে কি ও মানুষ নয় বলো? আমি যখন ওর এই দোষটা মেনে নিয়েছি, তাহলে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে? সত্যিই তো, প্রীতির আমার বিয়ে করতে অসুবিধা নেই বৌদিরা। তাহলে তোমরা শর্ট পাচ্ছ কেন? আমি প্রীতিকে খুব ভালোবাসি, ওকেই বিয়ে করব, না হলে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। উফ, ম্যাচো ম্যান আমার, এতক্ষণে তুমি এটা পুরুষ মানুষের মতো কথা বললে। এই কারণেই তো আমি তোমাকে এতটা পছন্দ করি সাহিল। সাহিলের এমন গুন্ডা মনোভাব দেখে প্রীতির পরিবারের সকলেই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তারা প্রীতির মুখের দিকে তাকিয়ে সাহিলকে কিছু বলে না। 4 বৌমা সাহিলকে কাপ প্লেটে চা খেতে দিলে সাহিল কাপে করে চা খাওয়ার বদলে সেই প্লেটে চা ঢেলে নেয় এবং শো করে প্লেট থেকে চা চুমুর দিয়ে খেতে থাকে। তার এমন কাণ্ড দেখে সকলে অবাক হয়ে যায়। চা খাওয়া হয়ে গেলে বিয়ের পাকা কথা সেরে নিয়ে সাহিল নিজের বাড়িতে চলে যায়। এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। বিয়ের কিছুদিন আগে সাহিলের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, আপনি কি মিস্টার সাহিল কথা বলছেন? আসলে সোশ্যাল মিডিয়ায় আমি আপনার ছবি দেখে আর আপনার লম্বা হাইট ফিগার দেখে জাস্ট পাগল হয়ে গেছি, তাই মিডিয়া থেকে আপনার নম্বর নিয়ে কন্ট্যাক্ট করে ফেললাম। সাহিল এরকম কোকিল কণ্ঠে মহিলার গলা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। সে মহিলাটির সাথে কথা বলতে শুরু করে দেয়। হ্যাঁ বলুন, আমি মিস্টার সাহিল। সত্যি বলছি ম্যাডাম, আপনার গলাটা খুব মিষ্টি, আমার আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। তাহলে চলুন আমরা একদিন দেখা করি কোনো পার্কে, ভালো করে গল্প করা যাবে। মনের কথা আপনাকে জানাবো, আপনিও কথা বলবেন। প্লিজ না করবেন না, আপনি আমার সাথে দেখা করলে আমি খুব খুশি হব। সাহিল সেই অপরিচিত মহিলার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তারা দুজনে রবিবার দেখা করার দিন ঠিক করে। সাহিল একটা লাল ক্যাটক্যাটে শার্ট পরে এবং হাতে একগুচ্ছ গোলাপের ফুল নিয়ে সেখানে এসেছিল। উফ, কত মেয়ে আমার প্রেমে পাগল, সব আমার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে আছে। ওই প্রীতিকে বিয়ে করে বাড়িতে রেখে দেবো, তারপর চারিদিকে বান্ধবীদের সাথে দেখা করে বেড়াবো, আর প্রীতির পরিবারের টাকা নিজের ফাট বজায় রাখবো।
সাহিল মহিলাটির জন্য অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ করে মহিলাটি সাহিলকে ফোন করে। আমি চলে এসেছি ডার্লিং, তুমি একবার পেছন ফিরে দেখো, তাহলেই আমাকে দেখতে পাবে। তোমার স্বপ্নের রানী তোমার জন্য অপেক্ষা করছে। সাহিল স্টাইল মেরে পেছন ফিরে দেখলে তার চোখ থেকে সানগ্লাস খুলে পড়ে যায়। সে প্রীতি এবং তার 4 বৌদিকে দেখে ভয়ের চোটে ঘামতে শুরু করে। সাহিল আর কোনো কথা বলতে পারে না। সে বুঝে যায় প্রীতির 4 বৌদি তার আসল রূপ দেখার জন্য এরকম একটা প্ল্যান করেছিল। কি হলো, তুমি তো দেখছি অন্য মহিলার সঙ্গে দেখা করার জন্য বেশ স্টাইল মেরে চলে এসেছো। লজ্জা করে না আমাকে তোমার জালে ফাঁসিয়ে এখন আননোন মহিলাদের সাথে দেখা করছো? ছি, ভাগ্যিস তোমার কথাবার্তার ধরন দেখে আমার 4 বৌদি তোমার উপর সন্দেহ হয়েছিল, আর তাই জন্যই আমরা 4 জন তোমাকে ফোন করে তোমার আসল রূপ বার করার জন্য এই ফন্দিটা এঁটেছিলাম। কেমন লাগলো ছাদু? খুব তো ফুলপরির মতো সেজে এসেছো। আমার ননদকে ঠকানো বার করে দেব। অসভ্য ছেলে, চুলকানি কম নয়। ভালোই হয়েছে, তোমার মতো লোফারের সাথে আমার ননদের বিয়েটা ভেঙে গেল। এইভাবে প্রীতির সামনে সাহিলের আসল রূপটা বেরিয়ে চলে আসে। 4 বৌদি মিলে নিজের ননদকে বদমাইশ সাহিলের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারা প্রীতির সাথে আবার বিমলের বিয়ে ঠিক করে। তারা বিমলকে সব ঘটনা খুলে বলায় বিমল প্রীতিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এইভাবেই কিছুদিনের মধ্যে প্রীতি এবং বিমলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রীতি তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। এখন আর স্নান করে কলের জল নষ্ট করতে হবে না। এমনিতেই বর্ষায় জল কলের অনেক কষ্ট হয়। তুই এক্ষুনি বাগানে যা, ওখানে গিয়ে গাছগুলোকে একটা ঢাকা জায়গায় রেখে দে। এত জোরে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণের মধ্যেই টবগুলো পুরো জলে ভরে যাবে, আর বাগানে গেলে বৃষ্টির জলে তোর গা এমনিতেই ধুয়ে যাবে। তুমি সত্যিই আমাকে কাছের লোক ভাবো, তাই না? দিদি ভাই তাহলে ঠিকই বলেছে। আমার জায়গায় দিদি ভাইয়ের গায়ে এরকম কাদা লাগলে তুমি নিজে ওকে পরিষ্কার করিয়ে দিতে। চুপ কর, আমার পরিমা এরকম কাদাই পড়বে কেন? আমি ওকে বৃষ্টিতে বাইরেই বেরোতে দেব না। তুই যা, আগে যেটা বললাম সেটা করে দে। ছলছল চোখ নিয়ে সঞ্জনা তার ঠাকুমার কথা মতো বাগানে চলে যায়। কমলা দেবী তার 2 বৌমা মেঘা এবং মালার সঙ্গে একটি গ্রামে থাকতো। মেঘা যেমন ফর্সা এবং সুন্দরী ছিল, মালা তেমনই কালো ছিল। মালা সুন্দরী হলেও তার কালো রঙের জন্য তার সৌন্দর্য একেবারে যেন কারোর চোখেই পড়তো না। সবার কাছে অবহেলিত হলেও মালার মনে তেমন কোনো দুঃখ নেই, কারণ তার একমাত্র মেয়ে 10 বছরের ছোট্ট সঞ্জনা সবসময় তার কাছেই থাকে। সৌভাগ্যবশত সঞ্জনা তার মায়ের মতো কালো হয়নি, তাই ঠাকুমা জেঠিমা সকলের ভালোবাসাই সে পায়, ছিটে ফোটা হলেও পায়। কিন্তু কমলা দেবী সুযোগ পেলেই তার বড় বৌমা মেঘার মেয়ে পরীর সঙ্গে কমলার মেয়ে সঞ্জনার তুলনা করত। এমনই একদিন বাইরে বৃষ্টি হচ্ছে এমন সময়, এই সঞ্জনা, কোথায় গেলি? খুব দরকার, তাড়াতাড়ি আয়। সঞ্জু তো ঘরে পড়ছে মা, আপনি আমাকে বলুন না কি করতে হবে। আমি চাই না ও পড়া ফেলে রেখে এখানে আসুক। তোমার এসব নাটকের কথাবার্তার জন্য তুমি সবার আগে বকা খাও। পড়া ফেলে এখানে আসতে পারবে না কেন শুনি? কি এমন ছাতার মাথা পড়ছে এই বয়সে? আসলে কালকে ওর স্কুলে পরীক্ষা আছে, তাই আমি চাই ও একটু মন দিয়ে পড়াশোনা করুক। আমার এখন তেমন কোনো কাজ নেই। আপনার কি দরকার আপনি আমাকে বলুন, আমি করে দেব। উফ কাকিমণি, তুমি খুব বাজে কথা বলো জানো তো। তোমাকে তো ঠাম্মি বলছে সঞ্জনাকে ডেকে দিতে, তাহলে তোমার কি এত কথা বলার আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে। পড়ি, ঠিক করে কথা বলো। তুমি এখন অনেক ছোট। একটা 12 বছর বয়সী মেয়ে যেমন ব্যবহার মানায় সেরকম ব্যবহারই করো তুমি। মালা একটু ধমক দিয়ে কথা বলতেই পরি চিৎকার করে কাঁদতে শুরু করে। পরীকে কাঁদানোর জন্য কমলা দেবী হঠাৎই পরীর সামনেই মালার উপর হাত তোলে। এই ঘটনা দেখে পরি খুবই খুশি হয়ে হাততালি দিতে থাকে। পরীর ব্যবহারে মালা আরো রেগে যায় এবং খুবই দুঃখ পায়। আমার সামনে দাঁড়িয়ে তোমার এই কালো কুৎসিত মুখ নিয়ে আমার পরিমাকে বকছো? এই বর্ষা বাদলের দিনে ঘরে আজকে অনেক কাজ পড়ে আছে, তোমাকে অল্পের উপর থেকে ছেড়ে দিলাম। যাও, এবার তোমার মেয়েকে পাঠাও, ছাদে যেতে হবে। তোমার পায়ে ব্যথা না হলে তোমাকেই পাঠাতাম। মালা অনেকবার বারণ করা সত্ত্বেও কমলা দেবী সঞ্জনাকেই ডেকে পাঠায়। সঞ্জনা পড়াশোনা ফেলে রেখে ঠাম্মার কাজ করতে ছাদে চলে যায় এবং একেবারে কাক ভেজা হয়ে নিচে নেমে আসে। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে।
ঝড়জল বৃষ্টি সবকিছুতেই কমলা দেবী 10 বছরের সঞ্জনাকে সবার আগে কাজ করতে পাঠায়। অন্য কেউ ফাঁকা থাকলেও কমলা দেবী কাউকেই কিছু না বলে সঞ্জনাকে বারবার খাটায়। এমনই একদিন সঞ্জনা এক মাথা বৃষ্টি নিয়ে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসে। সে নিচে নেমে এসে দেখে পরী নিচে দাঁড়িয়ে ফোনে গান চালিয়ে নাচানাচি করছে। সে ফাঁকা থাকা সত্ত্বেও কমলা দেবী তাকে কিছুই বলে না। দিদি ভাই তো নাচানাচি করছে ঠাম্মি, তুমি তো ওকেই বলতে পারতে ছাদ থেকে তোমার জামাগুলো নামিয়ে দিতে। আমি তো পড়ছিলাম বলো। সেদিনও পরীক্ষার আগের দিন বৃষ্টিতে ভিজে আমার খুব কাশি হয়েছিল জানো। তোর কাশি হয়েছিল বলে আমি আমার পরিমাকে এই বৃষ্টির মধ্যে ছাদে পাঠাবো? ওসব পরীক্ষা 10 বার আসবে 10 বার যাবে, কিন্তু আমার পরিমায়ের শরীর খারাপ হলে কি হবে? তুমি শুধু দিদি ভাইকেই ভালোবাসো তাই না? আমাকে একটুও ভালোবাসো না বলো? আমি তো তোমার সব কাজ করে দিই, সব কথা শুনি, তাও আমাকে ভালোবাসো না কেন তুমি? কারণ তোর মা কালো, সেই জন্য। তোর মা যদি তোর জেঠিমার মতো ফর্সা হতো তাহলে তোকেও আমি অনেক ভালোবাসতাম। যারা কালো হয় তাদের শুধু কাজের লোকেদের ভূমিকাতেই দেখতে ভালো লাগে। কখনো দেখেছিস কোনো জায়গায় কালো রাজা রানী বা রাজকুমারী হয়? এত কঠিন কঠিন কথা সঞ্জনার মাথার উপর দিয়ে চলে যায়। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু সে এইটুকু বুঝতে পারে যে তার প্রতি তার ঠাম্মির এত খারাপ ব্যবহারের কারণ তার মা এবং তার মায়ের গায়ের রং। একদিন সকালবেলা হঠাৎ করেই কমলা দেবীর বড় বৌমা মেঘার ঘর থেকে খুব জোরে তার চিৎকারের আওয়াজ আসে। কয়েক মুহূর্তেই সেখানে সবাই এসে হাজির হয়। এরকম গলা ছেড়ে চিৎকার করছিলে কেন? কি হয়েছে? কোথাও লেগেছে নাকি তোমার? হ্যাঁ লেগেছে। আমার মনে আমি কালকেই বাজার থেকে কয়েক হাজার টাকার ক্রিম কিনে এনেছিলাম। আজকে দেখছি ঘরে একটাও ক্রিম নেই। এতগুলো ক্রিম একসাথে কোথায় গেল কিছু বুঝতে পারছি না আমি। নিশ্চয়ই পরী কাকিমা নিয়েছে। কাকিমণি ভেবেছে হয়তো ওগুলো মাখলে তোমার মতো ফর্সা হয়ে যাবে। ঠিক বলেছি না ঠাম্মি আমি? পরীর মুখে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে কমলা দেবীর ছোট ছেলে অর্থাৎ মালার স্বামী পরিতোষ খুবই রেগে যায়। ওইটুকু একটা মেয়ে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করছে, আর তোমরা চুপচাপ দাঁড়িয়ে সেটা শুনছো? এই শিক্ষা দিচ্ছ পরীকে? পরি তো ভুল কিছু বলেনি। তোর বউয়ের মন তোর গায়ের মতোই কালো, ও করতেই পারে এরকম। অবিশ্বাস্য তো কিছু নেই। ছি মা, একটা 12 বছরের মেয়ের সামনে তুমি এসব কথা বলে ওকে কি শিক্ষা দিচ্ছ বলো তো? আর মালা বৌদির জিনিস চুরি করবে কেন? ও বললেই তো আমি ওকে কিনে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে ওর ঘরে আমরা খুঁজে দেখি। যদি ওর ঘরে জিনিসগুলো না থাকে তাহলে তো ভালো, আর থাকলে তুই নিজের উত্তর নিজেই পেয়ে যাবি। এই বলে তারা সবাই মিলে মালার ঘরে যায়। সেখানে একটু খোঁজাখুঁজি করতেই তারা মেঘার নিয়ে আসা জিনিসগুলো সেখানে দেখতে পায়। মালা কিছুই বুঝতে পারে না ওই জিনিসগুলো তার ঘরে কিভাবে এলো। সে বারবার করে বললেও তার কথা কেউ শোনে না। এমনকি পরিতোষও অপমানিত হয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এইভাবেই দিন কাটতে থাকে। এরই মধ্যে বর্ষাকালও খুব ভালোভাবে শুরু হয়ে যায়। একদিন বাইরে বৃষ্টি হচ্ছে দেখে পরী বাইরে ভিজতে যায়। পরিমা, এভাবে ভিজতে নেই, ভেতরে এসো, তাড়াতাড়ি চলে এসো, ঠান্ডা লেগে যাবে তো। এই বৃষ্টির মধ্যে কেউ বাইরে যায় বলো তো? তুমি দিদি ভাইকে বৃষ্টিতে ভিজতে দিচ্ছ না কেন? তুমি যে আমাকে বৃষ্টির মধ্যে কাজ করাও, তখন আমার ঠান্ডা লাগার কথা ভাবো না তো তুমি? সঞ্জনার কথা শুনে কমলা দেবী তাকে ঠাস করে একটা চড় মারে। তুই আবার পরীর সাথে নিজের তুলনা করছিস? ওর মা কি তোর মায়ের মতো কালো, নাকি তোর মায়ের মতো চোর? যে যেমন সে তো সেরকমই ব্যবহার পাবে। আপনি সবসময় আমি কালো এরকম বলে বলে আমার মেয়েটার মনটা বিষিয়ে দিচ্ছেন কেন মা? আমরা আপনাদের কি ক্ষতি করেছি? তোমার মেয়ে কোনো ক্ষতি করেনি, করেছো তুমি। তোমার এত বড় সাহস যে তুমি এরকম কালো হয়েও আমার বাড়িতে বউ হয়ে আসার আস্পর্ধা করেছো, তাই তোমার এই ক্ষতিপূরণ তোমার মেয়েকে দিতে হচ্ছে। মালা আর পরিতোষের বিয়ের 11 বছর পরেও কমলা দেবীর এমন ব্যবহার মালাকে সত্যিই অবাক করত। কিন্তু কমলা দেবীর প্রত্যেক দিন বলা এই কথাগুলো একটু একটু করে সঞ্জনার মনে দাগ কাটতে থাকে। এইভাবে আরো কিছুদিন কাটে। এখন সঞ্জনাও নিজের মায়ের সঙ্গে আর আগের মতো ভালো ব্যবহার করে না। এরই মধ্যে বৃষ্টিতে ভিজে সঞ্জনা শরীর খারাপ করলে মালা খুবই দুশ্চিন্তায় পড়ে।
আজ বাদে কালকে তোর পরীক্ষা, আর তুই এভাবে জ্বর বাঁধিয়ে বসে আছিস। আমি যে এখন কি করব উপরওয়ালাই জানি। তোর বাবা তো অর্ধেক সময় বাইরেই থাকে, দরকারে তো তাকে আশেপাশেও পাবো না। বাবা তো তোমার উপর রাগ করেই বাড়িতে থাকে না, তোমার জন্য আমারও জ্বর হয়েছে। এবার যদি আমি পরীক্ষা দিতে না পারি তাহলে সেটাও তোমার জন্যই হবে। আমার জন্য? আমি কি করলাম রে সঞ্জু? তুইও বাকি সবার মতো আমার সাথে খারাপ ব্যবহার করবি? তুমি কালো বলেই ঠাম্মা আমাকে বেশি কাজ করায়। দিদি ভাই আরাম করে শুয়ে থাকে, ফোনে গান চালিয়ে নাচে, আর আমাকে কাজ করতে হয়। সব তোমার জন্য। তুমি কালো বলেই এরকম হচ্ছে, তোমার জন্যই আমার জ্বরও হয়েছে। তুমি খুব খারাপ, আমার এরকম কালো মা চাই না। এই বলে সঞ্জনা গলা ছেড়ে কাঁদতে থাকে। সঞ্জনাও তার মাকে অপমান করছে দেখে কমলা দেবী খুবই খুশি হয়। সঞ্জনা তার মাকে এখন আর একদম পছন্দ করে না। আর অন্যদিকে মালার জন্য অপমানিত হয়ে পরিতোষও আর বাড়িতে আসে না। বাড়িতে আসলেও সে নিজের মা এবং তার মেয়ের সঙ্গে দেখা করে আবার বেরিয়ে যায়। এই সমস্ত ঘটনা মালা মুখ বুজে সহ্য করতে থাকে। একদিন, এই সঞ্জনা একটু বাইরে যা তো, বাইরে গিয়ে আমার সাইকেলটা একটু প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে আয় তো। মা বলেছে ওটা ভিজে গেলে ওটাতে জং ধরে যাবে। এখন তো বৃষ্টি পড়ছে, আমার তো অনেক দিন ধরেই জ্বর। আমার তো কয়েকদিন আগেই জ্বর হয়েছিল বলো দিদি ভাই, এখন আবার বৃষ্টিতে ভিজলে আমার আবার জ্বর হবে। তোর জ্বরের কথা ভাবলে তো আমার সাইকেলটা খারাপ হয়ে যাবে। আর ঠাম্মা বলেছে তোর মা যেমন এই বাড়ির কাজের লোক, তেমন তুইও কাজের লোক। আর কাজের লোক হয়ে তুই কাজ করবি না বলছিস? যা এখনই যা বলছি। ঠাম্মা আমাকে কাজের লোক বলেছে, তাহলে ঠাম্মা আমাকে আর দিদি ভাই বলে আদর করবে না, শুধু কাজের লোক ভাববে? সবকিছু মায়ের জন্য হয়েছে। আমিও বাবার মতো মায়ের সাথে আর কথাই বলবো না। আমার ওই কালো মা কিছুতেই চাই না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সঞ্জনা বাড়ির বাইরে বেরিয়ে পরীর সাইকেলটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়। ঢাকা দিয়ে তাড়াহুড়ো করে ফেরার সময় সঞ্জনা কাদা মাটিতে পা পিছলে পড়ে যায়। তার সারা গায়ে কাদা লেগে যায়। তাকে দেখে পরী ভীষণ হাসতে থাকে। মা, ঠাম্মা, সবাই বাইরে এসো, দেখো কি হয়েছে। সঞ্জনা ওর মায়ের মতো কালো ভূত হয়ে গেছে। এবার তোকে কাকিমনির মেয়ে হিসেবে খুব ভালো মানাচ্ছে রে সঞ্জু। মা মেয়ের একদম একই রকমের গায়ের রং। পরীর গলার আওয়াজ পেয়ে মালা তার মেয়েকে পরিষ্কার করে দেওয়ার জন্য সেখানে আসে, কিন্তু মালা সঞ্জনাকে ধরতে গেলেই সঞ্জনা তার মাকে ধাক্কা মেরে সেখান থেকে রাগে গটমট করতে করতে চলে যায়। মালা কিছুই বুঝে উঠতে পারে না। কয়েকদিন আগে পর্যন্ত যেই সঞ্জনা মাকে ছাড়া থাকতে পারতো না, আজকে সেই সঞ্জনাই তার মাকে এভাবে অবহেলা করছে। সঞ্জনাও একইভাবে তার ঠাকুমা এবং বাড়ির বাকি সবার কাছে অবহেলিত হতে থাকে। আর সে মনে মনে ভাবে এই সবকিছুই কেবলমাত্র তার কালো মায়ের জন্যই হচ্ছে। কাদায় পড়ে বৃষ্টিতে ভিজে সঞ্জনার আবার জ্বর আসে। এবার 4-5 দিন হয়ে যাওয়ার পরেও তার জ্বর কমতে চায় না। বাধ্য হয়ে পরিতোষ বাড়ি ফিরে এসে ডাক্তার ডাকে। এ তো সাংঘাতিক অবস্থা। এ তো আর সাধারণ জ্বরের জায়গায় নেই, নিউমোনিয়া হয়ে গেছে। ওকে এই বর্ষার বৃষ্টিতে খুব ভিজেছে, বারবার জলে ভিজে ভিজে বুকে ঠান্ডা জমে গেছে। এই মেয়ের যে অবস্থা দেখছি তাতে তো বাঁচানো খুব কষ্টকর হবে। এরকম বলবেন না ডাক্তার বাবু, যে করেই হোক না কেন আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আমার সোনা গহনা সব নিয়ে নিন, কিন্তু ওকে বাঁচিয়ে দিন আপনি। তোমার জন্যই সব হয়েছে। তুমি যদি ওর ঠিক করে খেয়াল রাখতে তাহলে এটা হতো না। একটা মেয়ে বারবার বৃষ্টিতে ভিজছে আর তুমি মা হয়ে লক্ষ্য রাখতে পারোনি। নিজে পায়ের উপর পা তুলে বসে আরাম করবে আর আমার নাতনিটাকে ঝড় বৃষ্টিতে বারবার বাইরে পাঠাবে। যেরকম গায়ের রং সেরকমই মন। নিজের মেয়েটাকেও ছাড়লে না তুমি। চুপ করুন মা, আর মিথ্যা বলে নিজের পাপের ঘোড়া ভরবেন না। আমার মেয়েটা একবার বেঁচে যাক, আমি কথা দিচ্ছি আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আপনি বেশি যৌতুক নিয়ে আপনার ছেলের আবার বিয়ে দেবেন। আমি কালো, আমি যৌতুক নিয়ে আসিনি। আপনার অপছন্দের মেয়ে হয়েও 11 বছর সংসার করছি, এটাই আপনার রাগ, তাই তো? মালা পরিতোষকে সবকিছু খুলে বলে কিভাবে কমলা দেবী এবং পরী সঞ্জনাকে চাকরের মতো খাটাতো এবং তাকে অপমান করত। সবকিছু শুনে জ্বরের মধ্যেও সঞ্জনা অল্প অল্প করে কথা বলে। সেই দিন কাকিমনির ঘর থেকে আমি ক্রিমগুলো চুরি করে মায়ের ঘরে রেখেছিলাম। ভেবেছিলাম ওগুলো মাখলে আমার মা ফর্সা হয়ে যাবে আর আমাকেও ঠাম্মা পরি দিদির মতো ভালোবাসবে। কিন্তু মা ক্রিমগুলো মাখার আগেই তোমরা ওগুলো দেখতে পেয়ে গিয়েছিলে। সঞ্জনার কথা শুনে পরিতোষ তার ভুল বুঝতে পারে। সে তার বউয়ের কাছে ক্ষমা চায়।
বেশ কয়েকদিন ধরে সকাল বিকাল সঞ্জনার চিকিৎসা চলতে থাকে। সঞ্জনা একটু সুস্থ হয়ে উঠলেই পরিতোষ মালা এবং সঞ্জনাকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করে। কমলা দেবী অনেকবার ক্ষমা চাইলেও পরিতোষ কখনো তার মাকে ক্ষমা করতে পারে না।